সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। হাড় এমন একটি গুরুত্বপূর্ণ একটি আমাদের শরীরের অংশ, যেটি আসলে বিন্দুমাত্র যদি কোনো অসুবিধা আমরা ফেস করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাঁটা চলা বা স্বাভাবিক কাজকর্ম কিন্তু অনেকটাই ব্যাহত হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাড়ের ক্ষয়রোগ বা অস্টিওপোরোসিসের কারণ এবং তার চিকিৎসা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার দিবাকর সরকার 1981 সালের মার্চ মাসে নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্পোর্টস মেডিসিন ও অর্থোস্কোপি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশের অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়রোগটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? দেখুন, অস্টিওপোরোসিসের বর্তমান বিশ্বে যেটা হয় যে গ্লোবালি এটাকে সাইলেন্ট কিলার বলা হচ্ছে, এবং অস্টিওপোরোসিসের কারণে যে প্রবলেমগুলো বর্তমানে চলছে এবং ভবিষ্যতে এটা হবে, এটা বলা হচ্ছে যে ভবিষ্যতে এটা আমাদের জনজীবনে একটা মারাত্মক প্রভাব ফেলবে। সহজ বাংলা ভাষায় আসলে অস্টিওপোরোসিস বলতে যেটা বোঝায় হাড়ের ক্ষয়রোগ। আমাদের দেশে সাধারণ মানুষ এটাই বুঝে যে স্যার আমার হাড়ের ক্ষয় হয়ে গেছে। অস্টিওপোরোসিসের ডেফিনিশন আমি যাব না, কিন্তু বাংলা ভাষায় যখন আমাদের হাড়ের ঘনত্ব কমে যায় তখনই এটাকে বলা হয় অস্টিওপোরোসিস। বর্তমান বিশ্বে অস্টিওপোরোসিস রিলেটেড যে ফ্র্যাকচার অথবা ভাঙা হচ্ছে সেটা কিন্তু খুব অ্যালার্মিং। রিসেন্টলি একটা ডাটাতে দেখা গেছে, এটা গ্লোবাল একটা ডাটা, বহির্বিশ্বে প্রতি 3 মিনিটে একজন করে মানুষ অস্টিওপোরোসিস রিলেটেড ফ্র্যাকচারের কারণে আক্রান্ত হচ্ছে, এবং যেটা তার জনজীবন, অর্থনৈতিক জীবন সবার উপরে প্রভাব পড়ছে। বাংলাদেশের ডাটা তো আরও ভয়াবহ। আমি যদি বাংলাদেশে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়রোগ নিয়ে কোনো ডাটা দিই, খুব স্পেসিফিক ডাটা পাওয়া যায় না, তবে 2022 সালে আমাদের ডায়াবেটিক হাসপাতাল বা বারডামে একটা স্টাডি হয়েছিল। সেখানে দেখা গিয়েছে আমাদের অ্যারাউন্ড আফটার 40 ইয়ার্স, মানে 40 বছরের পরে ম্যাক্সিমাম পুরুষ এবং মহিলারা অস্টিওপোরোসিস হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে মহিলারা। এবং অ্যালার্মিং হচ্ছে যে ওই ডাটাতে পাওয়া গেছে 48.2% রুরাল পপুলেশন, মেইনলি ফিমেল, আর অ্যাফেক্টেড বাই অস্টিওপোরোসিস, হোয়ারঅ্যাজ আরবান পপুলেশনে একটু কম, অর্থাৎ 28 পয়েন্ট সামথিং। অর্থাৎ আমাদের দেশের অস্টিওপোরোসিসের কারণে যে আক্রান্ত হচ্ছে বিশেষ করে মহিলারা, এটা কিন্তু 40 অর্ধেক মহিলারাই এটাতে কিন্তু আক্রান্ত হচ্ছে, বিশেষ করে গ্রামের লেভেলে। এর কারণটা আসলে কি, যে আসলে শহরাঞ্চলের তুলনায় কেন গ্রামের একটা অংশ অর্থাৎ মহিলারা বা পুরুষরা কেন বেশি আক্রান্ত হচ্ছে? এটা নিয়ে বর্তমানে অনেক স্টাডি করার চেষ্টা হচ্ছে, বাংলাদেশেও চেষ্টা চলছে, কিন্তু বিভিন্ন দেশে, বিশেষ করে রিসেন্টলি আমি একটা স্টাডি পড়েছি, আফ্রিকাতে ওরা একটা স্টাডি করেছে যে কেন গ্রামের লোকদের অস্টিওপোরোসিসটা বেশি হয়। যদি আমাদের দেশে স্পেসিফিক ডাটা যদি বলেন আমি বলতে পারবো না। ওইখানে ওরা ওই স্টাডিতে দেখতে পেয়েছে ওদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন, এডুকেশন লেভেল এবং ডায়েট হ্যাবিট, এই অস্টিওপোরোসিস বা বিএমডি অথবা বোন ম্যারো ডেন্সিটির উপর একটা মারাত্মক প্রভাব পড়ে, যার ফলে গ্রামে কিন্তু অস্টিওপোরোসিসের মাত্রাটা বেশি। যেটা আমার ধারণা আমাদের দেশেও এই কন্ডিশনটা অলমোস্ট সেম। স্যার, যে এটার সাথে খাদ্যাভ্যাস অনেকাংশেই জড়িত। তো যারা কর্মজীবী মহিলা বা আমরা পুরুষ বলি না কেন, তাদের দেখা যায় আসলে ফুড হ্যাবিট ঠিক থাকে না। তো এটাও নিশ্চয়ই অস্টিওপোরোসিসের ক্ষেত্রে বিশেষ একটা প্রভাব ফেলে। অবশ্যই, শুধু যে ফুড হ্যাবিট তা না। আমি যদি আমাদের জীবদ্দশাকে 3 ভাগে ভাগ করি, এটা একটু জানানো প্রয়োজন। সেটা হচ্ছে, আমরা ধরে নিলাম আমাদের ছেলে এবং মেয়েদের বয়স 35 থেকে 55, 55 এটা দ্বিতীয় ধাপ, আর আফটার 55 এটা তৃতীয় ধাপ। ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত কিন্তু আমাদের দেহের যে হাড়ের গঠন এবং ভাঙা অলমোস্ট সেম থাকে, একই রকম। ছেলে এবং মেয়েদের হাড় ভাঙছে গড়ছে ঠিকই, তবে এই যৌবন বয়সে আমাদের হাড়ের গঠনের মাত্রাটা ভাঙার মাত্রার থেকে বেশি থাকে। সমস্যাটা মাঝখানের জীবনদশায় শুরু হয়, 35 থেকে 20 ইয়ার্স, মানে যখন মেয়েদের মেনোপোজের কাছাকাছি যাচ্ছে।
এই মোমেন্টে কিন্তু আমাদের ছেলে এবং মেয়েদের হাড়ের ভাঙার ডিফারেন্সটা অনেক বেড়ে যায়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েদের হাড়ের ভাঙার প্রক্রিয়াটা ছেলেদের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়, এবং এক্ষেত্রে এই যে একটা বিশাল একটা ধাক্কা আসে, মেয়েদের বেসিক্যালি একটা হরমোনাল ইমব্যালেন্স হয় এই ক্ষেত্রে, যার ফলে আমরা এই বয়সটাতে যদি মেয়েরা সতর্ক না হয় তাহলে কিন্তু খুব কমনলি আমরা মেয়েদের দেখি এই মিডিল এজে অস্টিওপোরোসিসে আক্রান্ত হচ্ছে। সেই সতর্কতা আসলে কত বছর বয়স থেকে হওয়া উচিত? যৌবন বয়স থেকে মেয়েদের বিশেষ করে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ মাথায় রাখতে হবে যখন মেয়েরা মেনোপোজের কাছাকাছি যাবে তখন যে তার দেহে একটা বিশাল রকমের হাড়ের ক্ষয়ের একটা ধাক্কা আসবে, যেটা ছেলেদের আসে না। সেই ক্ষেত্রে যদি তারা এই মোমেন্টে হাড়টাকে শক্তিশালী করে রাখে, পুষ্টিকর খাবার গ্রহণ করে রাখে, নিয়মিত শারীরিক এক্সারসাইজ করে থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে যে একটা অস্টিওপোরোসিসের যে ধাক্কা আসে সেটা কিন্তু খুব সহজেই প্রিভেন্ট করতে পারে। ঠিক এই কারণে আমাদের কিন্তু গ্রামের যারা মহিলারা রয়েছে তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে একেবারেই সচেতন নয়। তাদের যে এডুকেশন লেভেল, তারা কিন্তু বিষয়টা জানেই না যে তার এই বয়সটাতে যদি সে সতর্ক হয় পরবর্তীতে তার ধাপটা কিন্তু সে খুব সহজে ওভারকাম করতে পারে। বর্তমানে এই জন্যে এই বিষয়ে এডুকেশন লেভেলও একটা খুব ভাইটাল রোল প্লে করে, যে আমাদের যদি আগে থেকে মেয়েদেরকে একটু সতর্ক করে দেওয়া হয়, সচেতন করে দেওয়া হয়, তাহলে কিন্তু পরবর্তীতে যে অস্টিওপোরোসিসের যে একটা বড় ধাক্কা বা সাইলেন্ট কিলার হিসেবে আসছে, এটা কিন্তু সে নিজেকে খুব সহজেই প্রতিহত করতে পারে। কি কি লক্ষণ থাকলে একজন মানুষ বুঝতে পারবে যে তার অস্টিওপোরোসিসের দিকে যাচ্ছে? কখনো কখনো রোগীগুলা জানেই না যে তার দেহের হাড়ের ক্ষয় হচ্ছে, বিশেষ করে মিডিল এজ ওমেনদের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে রোগীরা যখন আমাদের কাছে আসে, এটা হাড়ের বা ক্ষয় বা যে যখন যে লক্ষণটা সবচেয়ে বেশি প্রকাশ পায় সেটা হচ্ছে তার ব্যথা। সেটা তার মেইনলি অস্টিওপোরোসিসটা শুরু হয় আমাদের স্পাইন অর্থাৎ মেরুদণ্ড থেকে, কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য বোনসগুলোতেও এটা আক্রান্ত শুরু করতে থাকে। তবে কমন যে লক্ষণটা রোগীরা আমাদের কাছে নিয়ে আসে সেটা ব্যথা। যখন এই ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে তখন তার আমরা ইতিহাস থেকে জানার চেষ্টা করি এবং কিছু ইনভেস্টিগেশন করে আমরা সেটাকে ডায়াগনোসিস করার চেষ্টা করি যে তার আসলে অস্টিওপোরোসিসের মাত্রাটা কোন লেভেলে আছে এবং তাকে ভবিষ্যতে কি পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের হাড়ে কিছুটা ব্যথা হচ্ছে, পায়ের জয়েন্টে ব্যথা হচ্ছে, তখন দেখা যায় নিজেরাই তারা ভিটামিন ডি অর ক্যালসিয়াম ধরনের সাপ্লিমেন্ট তারা গ্রহণ করছে। এক্ষেত্রে আপনি এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? এটা ভালো, এটা ভালো এই সেন্সে যে অ্যাটলিস্ট রোগীগুলো সচেতন হচ্ছে, আমি এদিক দিয়ে বলবো। তবে অবশ্যই আপনি যে কোনো মেডিসিন নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। বর্তমানে অস্টিওপোরোসিস বা সাইলেন্ট কিলার নিয়ে গ্লোবালি এত কথা হচ্ছে, এটার কিন্তু বিভিন্ন ধরনের স্ক্রিনিং টুল চলে এসছে। যেমন আমরা আগে থেকেই রোগীগুলোকে ডায়াগনোসিস করতে পারি কিনা, কিংবা আমরা রোগী যে 10 বছর পরে তার ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা কতটুকু এটা নিয়েও ডায়াগনোসিস করতে পারি কিনা, এটা নিয়ে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের টুল ব্যবহার করে এটাকে স্ক্রিনিং করা হয় এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়। যাদের হাড়ের একটু সমস্যা রয়েছে, হাড়ে ব্যথা হচ্ছে, কিন্তু তিনি জানেন না যে তার অস্টিওপোরোসিস অথবা হাড়ের ক্ষয় রোগ রয়েছে, কিন্তু তিনি কন্টিনিউয়াস ভিটামিন ডি এবং ক্যালসিয়াম রিলেটেড ওষুধ খেয়ে যাচ্ছেন বা সাপ্লিমেন্ট নিচ্ছেন, কিন্তু রিসার্চ কিন্তু বলছে যে কেউ যদি শুধুমাত্র ক্যালসিয়াম গ্রহণ করে থাকে হাড়ের ব্যথাটাকে কমানোর জন্য, সেক্ষেত্রে সেটি অস্টিওপোরোসিস রোগটাকে আরও বাড়িয়ে দিতে পারে। এই বিষয়ে আপনার মতামত কি? যে কোনো মেডিসিন আমি বলবো উইদাউট প্রেসক্রিপশন আপনাদের গ্রহণ করা উচিত না। প্রত্যেকটা মেডিসিনের একটা সাইড এফেক্ট আছে। এখন সেটা অনেকের দেহে ক্যালসিয়াম পর্যাপ্ত রয়েছে, তার দেহে বোনসের ওরকম ফ্র্যাকচারও নাই, কিন্তু সে নিজে নিজে দোকান থেকে হোক, আমাদের দেশে খুব কমনলি যেটা হয়ে থাকে নিজে নিজেই ওষুধ গ্রহণ করছে, তারা ডেফিনেটলি তার দেহে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনার যে কোনো প্রবলেম হচ্ছে আপনার নিকটস্থ কোনো স্বাস্থ্যকেন্দ্রে যান অথবা কোনো রেজিস্টার অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেয়, সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করলে ভবিষ্যতে কিছু নেগেটিভ অর্থাৎ ক্ষতিকর দিক থেকে আপনি সহজেই নিজেকে বিরত রাখতে পারবেন। যদি কোনো ব্যক্তির এই হাড়ের ক্ষয়রোগ হয়ে যায়, তার পরবর্তী ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কি রকম হয়ে থাকে? এখানে নির্ভর করে তার আসলে হাড়ের ক্ষয়ের মাত্রাটা কেমন হয়েছে। আমাদের হাড়ের ক্ষয়ের মাত্রা বিভিন্ন ধরনের টুলের মাধ্যমে আমরা নির্ণয় করার চেষ্টা করি। এখানে কিছু কিছু পরীক্ষা আছে যেটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা বোন ম্যারো ডেন্সিটি দেখার জন্য একটা পরীক্ষা করে থাকি। এক্সরে করে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি তার যে হাড়ের ক্ষয়ের মাত্রাটা কতটুকু রয়েছে। সেই অনুযায়ী বর্তমানে বেশ কিছু মেডিসিন চলে আসছে যেগুলো আমাদের ক্ষয়ের মাত্রাটাকে কিছুটা প্রতিহত করতে পারে। তবে আমি বলবো মেডিসিন কখনোই একা একা এত বড় গ্লোবাল একটা সাইলেন্ট কিলারকে প্রিভেন্ট করতে পারবে না যদি না আমার মানুষ সতর্ক হয়, সচেতন হয়। তাই জন্য মেডিসিন আমরা শুধু তার সিমটম,
তার যে লক্ষণ সেটাকে প্রিভেন্ট করতে পারবে, সেইটাকে কমাতে পারবে। কিন্তু এইটাকে যদি প্রতিহত করতে চান তাহলে আমাদের সতর্কতা অনেক আগে থেকে অবলম্বন করতে হবে। স্যার, হাড়ের ক্ষয়রোগ বা অস্টিওপোরোসিসের ক্ষেত্রে শুধুমাত্র ঔষধ নয়, তার পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে যথাযথভাবে মেনটেন করতে হয়। সেই বিষয়গুলো আসলে কি কি? সবচাইতে বড় বিষয় হচ্ছে রোগী সচেতনতা। এক্ষেত্রে আমাদের পেশেন্টগুলোকে বা আমাদের পুরুষ এবং মহিলা, বিশেষ করে মহিলাগুলোকে আগে থেকে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়রোগ নিয়ে সতর্ক থাকতে হবে। কারণ সবচেয়ে বেশি সাফারার কিন্তু ফিমেলরাই করে থাকে। কারণ মেয়েদের একটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে মনোপোজের আশেপাশে অস্টিওপোরোসিসটা খুব বেড়ে যায়। এক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ছেলে এবং মেয়েদের তাদের যে ইয়াং এজ, যৌবন বয়স থেকেই তাদেরকে সচেতন হতে হবে। যেমন তারা নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, বিশেষ করে মাছ, মাংসের হাড্ডি, ডায়েটারি দুধ জাতীয় খাবার, বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার গ্রহণ করবে। তাকে নিয়মিত কিন্তু এক্সারসাইজ করতে হবে। আমাদের দেশে অনেক পর্দানশীল মহিলা থাকে, তারা তো আর বাইরে দৌড়াতে পারবে না। যদি না হয় অ্যাটলিস্ট আধা ঘন্টা খোলা জায়গায় তাকে জোরে জোরে হাঁটতে হবে প্রতিদিন। এটাতে তার দেহের মাসেল কনজামশন বা ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে যায়, তার দেহের ক্যালসিয়ামের কনজামশনও কিন্তু এতে বেড়ে যেতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা খুব ভাগ্যবান, আমরা কিন্তু খুব সহজেই সানলাইট পেয়ে থাকি, সূর্যের আলো। এটা বলা হয় সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত যদি অ্যাটলিস্ট আধা ঘন্টা আমরা সূর্যের আলোতে থাকার চেষ্টা করি, তাহলে কিন্তু ন্যাচারালি আমাদের দেহে কিন্তু প্রচুর ভিটামিন ডি তৈরি হয়। এই ভিটামিন ডি কিন্তু ভিটামিন ডি আমাদের দেহে ক্যালসিয়াম অ্যাবজর্পশানে কিন্তু প্রচণ্ড রকমের হেল্প করে থাকে। আর যদি আপনার হাড়ের মধ্যে সামান্য কিছু প্রবলেম হয়, তাহলে আপনারা দয়া করে আশেপাশে কোনো রেজিস্টার অর্থোপেডিক ডাক্তারকে দেখিয়ে সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে পরবর্তীতে যে অস্টিওপোরোসিস রিলেটেড জটিলতা, সেটা থেকে কিন্তু খুব সহজেই নিজেকে বিরত রাখা যায়। আমরা এখন অনেক কম বয়সী তরুণ তরুণীদের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের অস্টিওপোরোসিস হচ্ছে। এর কারণটা আসলে এখানে কারণ হচ্ছে আমাদের যে কর্পোরেট লাইফ, বিশেষ করে আরবান এরিয়াতে, এখানে আমাদের ইয়াং জেনারেশন বলেন, মিড লেভেল বলেন, এই ছেলে মেয়েগুলা বা পুরুষ এবং মহিলাগুলা কিন্তু এত বেশি কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাদের শরীরের কিন্তু দেখে খেয়াল রাখতে পারে না। এই জন্য আমি বলবো যত কাজই থাকুক, আপনার দেহের সুস্থতার জন্য আপনি অ্যাটলিস্ট আধা ঘন্টা সময় নিজেকে বের করে রাখেন। এটা কিন্তু পরবর্তীতে আপনার দেহের যে বিভিন্ন জটিলতা, আমি তো অস্টিওপোরোসিস বলছি, এছাড়া আরও অনেক জটিলতা সৃষ্টি করতে পারে। সেখানে কিন্তু খুব সহজেই নিজেকে বিরত রাখতে পারবেন যদি ওই আধা ঘন্টার সময় আপনি নিজের জন্য ব্যয় করেন, একটু এক্সারসাইজ করেন, নিজেকে একটু পুষ্টিকর খাবার গ্রহণ করেন। এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট, তাহলে দেখবেন পরবর্তীতে খুব চমৎকার সহজেই। বলেছেন। এটি আসলে শুধুমাত্র যে হাড়ের ক্ষয়রোগকে প্রতিরোধ করবে তা নয়, ডায়াবেটিস বা ওবেসিটি, হার্ট ডিজিজ বা কোলেস্টেরল রিলেটেড প্রবলেম থেকেও কিন্তু আমাদের অনেকটা ঝুঁকিটা কমিয়ে ফেলবে। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে একটু দেখে নিচ্ছে আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আর্থ্রাইটিস কিংবা বাত যাদের হয়, তারা কিভাবে তাদের হাড়ের সুস্থতার জন্য কোন ধরনের খাবার গ্রহণ করবেন এবং কোন ধরনের খাবারগুলো বর্জন করবেন। আপনার যদি বাতের সমস্যা থেকে থাকে, অবশ্যই কিন্তু আপনাকে একটা প্রপার গাইডলাইন এবং প্রপার ডায়েট প্ল্যান ফলো করতে হবে। কারণ যাদের বাতের সমস্যা থাকে তাদের কিন্তু প্রচুর পরিমাণে জয়েন্ট পেইন হয়। অস্থি সন্ধিতে কিন্তু আপনার ইউরিক অ্যাসিড জমা হয়ে এই ধরনের পেইনগুলো হয়। তো যেই ধরনের খাবারগুলো আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, আপনার অস্থি সন্ধিতে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেবে, আপনাকে কিন্তু ওই ধরনের খাবারগুলো বর্জন করতে হবে। তো শুরুতে বলি, যাদের বাতের সমস্যা, বিভিন্ন জয়েন্ট পেইন আছে বা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি থাকে, তারা কিন্তু দেখা যায় যে আপনি সুস্থ থাকতে গেলে এই খাবারগুলো অবশ্যই একটু বর্জন করতে হবে। সেগুলো হলো, অনেকের সামুদ্রিক মাছ, অতিরিক্ত লবণাক্ত খাবার খাওয়ার প্রবণতা থাকে, সেগুলো বর্জন করতে হবে। গরু ও খাসির মাংস খাওয়া থেকে বিরত থাকবেন এবং বীচিযুক্ত যে খাবার যেগুলো রয়েছে, যেমন মটরশুঁটি, টমেটো, বেগুন, এগুলো একটু খাওয়া থেকে বিরত থাকবেন। যাদের ব্যথা প্রচণ্ড বেশি, তারা কিন্তু কাঠবাদাম বাদে অন্য কোনো বাদাম, যেমন কাজু বাদাম, চীনা বাদাম, আখরোট বা ওয়ালনাট, এগুলো গ্রহণ করতে পারবেন না। পাশাপাশি নিয়মিত একটু ব্যায়াম করতে হবে, যাতে আপনার অস্থি সন্ধিতে যে ইউরিক অ্যাসিডটা জমা আছে সেটা দূর হয়ে যেতে সাহায্য করে। এখন তো বললাম আপনার যে আর্থ্রাইটিস বা বাত ব্যথা থাকলে কি করবেন, কিন্তু যাদের এই ধরনের সমস্যা নেই কিন্তু তারপরও হয়তো কোনো কারণে তারা হয়তো হাড়ে পেইন হচ্ছে, তো সেক্ষেত্রে কি করবেন বা হাড়ের সুস্থতার জন্য সেক্ষেত্রে আপনি কোন ধরনের খাবার খাবেন। আপনার যদি বাতের সমস্যা থাকে তাহলে তো সেটার লিস্ট অনেক বড়, কিন্তু যদি সমস্যা না থাকে তবু আপনার হাড়ে পেইন হচ্ছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে হয়তো বা আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কিংবা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে। এক্ষেত্রে কি খাবেন?
আপনার হাড়ের সুস্থতার জন্য তখন কিন্তু অবশ্যই আপনার খাবারে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে। তাহলে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো কি? দুধ, দই, বাদাম, মাছ, মাংস, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। প্রতিদিন খাবারে 1 গ্লাস বা 1.5 গ্লাস করে দুধ রাখতে পারেন, হাফ কাপ করে দই খেতে পারেন, 5-10টা করে বাদাম কিন্তু খাওয়া যেতে পারে। সবজি হিসেবে আপনারা কিন্তু হলো যে টমেটো, গাজর, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি এগুলোও রাখতে পারেন, এগুলোতেও পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু আপনারা পালং শাকটা খেতে পারেন, পালং শাকেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। ফসফরাসযুক্ত খাবার, ফসফরাসযুক্ত খাবারের কথা বলতে গেলে প্রথমেই কিন্তু আপনার দেখা যায় দুধের কথা চলে আসে। মানে আপনি যদি প্রতিদিন খাবার তালিকায় দুধ, দই, পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি এগুলো রাখেন তাহলে কিন্তু এমনিতেই আপনার ক্যালসিয়াম, ফসফরাসের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। আপনার হাড়ে যে পেইন হচ্ছে সেটার জন্য কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাস খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়ামযুক্ত খাবার, বিচিযুক্ত খাবার কিন্তু আপনার খাবারে রাখতে পারেন। সামুদ্রিক মাছ, যদি আপনার বাতের সমস্যা না থেকে থাকে বা আর্থ্রাইটিস না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সামুদ্রিক মাছ আপনার খাবার তালিকায় 2 দিন রাখবেন। গরু বা খাসির যে কলিজা রয়েছে তখন কিন্তু আবার আপনার খাওয়া যাবে। গরু বা খাসির কলিজায় পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক, ক্যালসিয়াম কিন্তু পাওয়া যায় এবং জিঙ্ক এবং ক্যালসিয়ামও কিন্তু আপনার এই হাড়ের গ্রোথের জন্য খুবই ভালো এবং হাড়ে যাদের পেইন হয় তাদের জন্য কিন্তু এগুলো খুব উপকারী। এর পাশাপাশি আপনি ওমেগা 3 সম্পন্ন খাবার এবং প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল গ্রহণ করবেন। মানে বিচিযুক্ত খাবারও কিন্তু এক্ষেত্রে খেতে পারবেন। ওমেগা 3 কিন্তু আপনার সামুদ্রিক মাছ এবং সিমের বিচি কিংবা হলো কাঁঠালের বিচি এবং মিষ্টি কুমড়ার বিচি এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। সামুদ্রিক মাছেও কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়। তো হাড়ের সুস্থতার জন্য আপনাকে অবশ্যই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ওমেগা 3 যুক্ত খাবারও গ্রহণ করতে হবে। পাশাপাশি আয়রন এবং আয়োডিনযুক্ত খাবারও গ্রহণ করতে হবে। তার মানে যাদের আর্থ্রাইটিস বা বাতের সমস্যা আছে তারা কিন্তু যে ধরনের খাবারগুলো বর্জন করার কথা বলেছে ওগুলো বর্জন করে নিয়মিত ব্যায়াম করেন এবং হেলদি একটা ডায়েট প্ল্যান গ্রহণ করেন তাহলে কিন্তু খুব সহজে আপনার হাড়কে সুস্থ রাখতে পারবেন, ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন। আর যাদের হাড়ে বাতের কোনো সমস্যা নেই কিন্তু এমনিতেই আপনার হয়তো জয়েন্ট পেইন করছে কিংবা ভিটামিন ডি বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে তারা যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সম্পন্ন খাবারগুলো গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার হাড়কে আপনি মজবুত করতে পারবেন। আর আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো প্রতিদিন আপনি 10টা থেকে 3টা এই সময়ের মধ্যে অন্তত 15 থেকে 20 মিনিট শরীরের 40% অংশে রোদ লাগানোর চেষ্টা করুন। এটা আপনার শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করবে এবং ভিটামিন ডি কিন্তু আপনার হাড়কে সুস্থ রাখতে সাহায্য করবে। যাদের হাড়ের ক্ষয়রোগ হয়ে থাকে বা অস্টিওপোরোসিস হয়ে থাকে অনেকের ধারণা যে একেবারে যেহেতু ভালো হচ্ছে না এখন কি আমার সার্জারি লাগবে কিনা, সার্জারি কি আসলেই লাগে কিনা? সব রোগীর সার্জারি লাগে না। অস্টিওপোরোসিস যেটা হয়ে থাকে এটা যখন রিলেটেড ফ্র্যাকচার হয় তখন সেটা সার্জারির মানে আমরা পরিকল্পনা করে থাকি। কিন্তু বর্তমানে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এই অস্টিওপোরোসিসটা হচ্ছে কি না এবং সেটা আগামী 10 বছরে তার ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে সেটার কিন্তু নির্ণয়কারী একটা টুল বা একটা সফটওয়্যার ডেভেলপ হয়ে গেছে, এটা ফ্র্যাক্স বলে। কিন্তু আমাদের দেশে এখনও এটা আমরা এস্টাবলিশ করতে পারিনি। অনেক ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আরও কিছু নতুন যেটা ইনভেস্টিগেশন টুল বা যেটা কম খরচে আমরা রোগীদেরকে ডায়াগনোসিস করতে পারি। সেই ক্ষেত্রে রোগীদের অস্টিওপোরোসিস আছে কিনা, ভবিষ্যতে এটা ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা আছে কিনা অন্যান্য উন্নত দেশের মধ্যে আমরাও কিন্তু এখন চেষ্টা করছি বিভিন্ন স্টাডির মাধ্যমে। তবে একটা কথা বলি, অস্টিওপোরোসিস মানেই যে অপারেশন তা না। আমরা কিছু ওষুধের মাধ্যমে খুব সহজেই অস্টিওপোরোসিসটাকে যেটুকু হয়েছে সেটুকু তো কিছু করতে পারবো না, বাট ভবিষ্যতে যাতে না হয় সেটা প্রিভেন্ট করতে পারি। আর যদি অস্টিওপোরোসিস রিলেটেড কোনো জটিলতা সৃষ্টি হয় তারও ওষুধ আছে, কিন্তু অবশ্যই সেটা রেজিস্টার অর্থোপেডিক সার্জনের কাছে গেলে সেই অনুযায়ী দেখে সিদ্ধান্ত নেবে এবং পরবর্তী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে রোগীগুলো কিন্তু ভবিষ্যৎ জীবনে অনেক ভালো থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে বিস্তারিত আমাদেরকে বলার জন্য। আশা করি যাদের এই হাড় রিলেটেড প্রবলেম রয়েছে, অস্টিওপোরোসিস রয়েছে, তারা আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছুই জানতে পারবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বয়সের কারণে হোক বা ওজনের কারণে হোক একটা পর্যায়ে হাঁটুর কিছু ক্ষয় হয়। সে ক্ষয়টা হচ্ছে হাঁটুরকে কভার করে, বিশেষ করে ফিমারের নিচের অংশে এক ধরনের কার্টিলেজ বা নরম আস্থি থাকে। এটা বয়সের কারণে বা অতিরিক্ত ইউজের কারণে হোক এটা ক্ষয় হয়। তো
প্রথমে এটা অল্প ক্ষয় হয়, তারপরে আস্তে আস্তে এটা বেশি ক্ষয়ের দিকে যায়, এবং যখন বেশি ক্ষয়ের দিকে যায় তখন হাঁটু একটা পর্যায়ে অকার্যকর হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে টোটাল অস্টিওআর্থ্রাইটিস। এবং অস্টিওআর্থ্রাইটিস আমরা সাধারণত 3টা গ্রেডে ভাগ করি, অল্প, মাঝারি বা বেশি। ইংরেজিতে যাকে বলে মাইল্ড, মডারেট বা সিভিয়ার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvmedia.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।